আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিনুর সুজন, প্রভাষক পদার্থবিজ্ঞান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমি আজকে আবারও এই গ্র্যান্ড একটি প্ল্যাটফর্মে কিশোর বাতায়নের যে প্ল্যাটফর্ম, যেখানে সারা বাংলাদেশের স্টুডেন্টরা নিয়মিত ক্লাসগুলো করে খুব বেনিফিটেড হচ্ছে, আমাদেরকে টেক্সট করে জানাচ্ছে যে স্যার সত্যি অনেক উপকৃত হচ্ছি আমরা। এই প্ল্যাটফর্মে আমি আজকে আবারও চলে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। সময়টা যদিও ভালো না, তারপরেও আমাদের আসলে ভালো থাকতে হবে, এটাকে স্বাভাবিক পরিস্থিতি হিসেবে মেনে নিতে হবে। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঝটপট খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও। আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং কিশোর বাতায়ন থেকেও নোটিস করে দেওয়া হয়েছিল যে আজকে নবদূরবীক্ষণ যন্ত্র, জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের নবদূরবীক্ষণ যন্ত্র টপিকটি আমরা আজকে স্পষ্ট হব। ঠিক এক্সাক্ট গত ক্লাসে আমরা পড়েছিলাম জটিল অনুবীক্ষণ যন্ত্র। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়, পার্থক্য কোথায়, এবং আজকের বিষয়টি দিয়ে কিভাবে আমরা একটা দূরের বস্তুকে বড় করে দেখতে পারবো, সেটি আজকের আলোচ্য বিষয়। তো তার আগে শিক্ষার্থী বন্ধুরা, আমি তো একটু আমাকে কনফার্ম করতে হবে যে এতক্ষণ যে আমি বকবকগুলো করলাম, এগুলো কি আসলে তোমরা কি শুনতে পেয়েছো কিনা। এই বিষয়টি এনশিওর করার আগ পর্যন্ত আসলে আমি একটু বিব্রত মনে করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে তোমাদের মানে কি বলো এটাকে, তোমরা তোমাদের টাইম লাইনে গিয়ে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। আমরা খুব দ্রুতই ক্লাসটিতে চলে যাচ্ছি। খুব দ্রুতই আমরা আজকের ক্লাসটিতে প্রবেশ করব। তোমরা তোমাদের টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিবে এবং তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমরা কিন্তু এখনই চিত্রগুলো আঁকতে যেও না। এই চিত্রগুলো, এই ফিগারগুলো কিভাবে এরকম হয়েছে এবং জাস্ট দ্যাট ফিগার, তুমি জাস্ট এই ফিগারে তাকাও এবং এই ফিগারটা যদি ভালো করে বোঝো, তাহলে এখানে আর কোনো প্রবলেম হবে বলে আমি মনে করি না। তো শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, আমি এখন একটু সমস্যার কারণে আমার একটু দেরি হচ্ছে লাইভটি শেয়ার করতে। হ্যাঁ, আমি অলরেডি প্রবেশ করে ফেলেছি এবং আমি দেখছি তোমরা অনেকেই জয়েন করেছো। আমি একটু কনফার্ম হই যে আমার ক্লাসটি শোনা যাচ্ছে কিনা, তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখছি তোমরা অলরেডি অনেকে একসাথে ক্লাসটিতে জয়েন করছো। হ্যাঁ, শব্দও দেখছি ঠিক আছে, তার মানে আমি কনফিডেন্ট। তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা? আমি কনফিডেন্ট, দ্যাট মিনস আমি এখন ক্লাসটি শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ জোহা, আমি ভালো আছি। অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসটি। ইয়াস, সব ঠিক আছে, ওকে। তোমরা তাহলে ভিডিওটি শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে গত ক্লাসে যে টপিকটি পড়িয়েছিলাম সেটির নাম ছিল জটিল অনুবীক্ষণ যন্ত্র। সেটি দিয়ে আমরা যেটা করতাম, একটা ছোট বস্তুকে বড় করে দেখতাম। আজকে আমরা যে টপিকটি পড়ছি সেটি কিন্তু নবদূরবীক্ষণ যন্ত্র। এটি দিয়ে কিন্তু আমরা একটা দূরের বস্তুকে বড় করে দেখব না, দূরের বস্তুকে কাছে এনে দেখব। তো এই ডিফারেন্সটাই আমরা আজকে পড়ছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি আমার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিয়েছি। এখন আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা ঝটফট শেয়ার করে দ্রুত ক্লাসটিতে অ্যাটেন্ড করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তালাত, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। চলো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে আমি বোর্ডে দুটো চিত্র এঁকে রেখেছি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্র, যদিও আমি এটা এখনো লিখিনি। তো আজকে আমাদের টপিকটি হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্র। নবদূরবীক্ষণ যন্ত্র, এটি হচ্ছে আমাদের আজকের টপিক। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, গত ক্লাসে আমরা পড়েছিলাম জটিল অনুবীক্ষণ যন্ত্র, যেটি দিয়ে আমরা অনেক ছোট একটি বস্তুকে অনেক বড় করে দেখতে পারি। আমরা আমাদের যখন প্রয়োজন পড়ে কোনো একটি ছোট বস্তুকে অনেক বড় করে দেখার, তখনই আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে সেই ছোট বস্তুটিকে বড় করে দেখতে পারি এবং সেটি আমরা গত ক্লাসে প্র্যাকটিক্যালিও কিছুটা দেখেছিলাম।
আজকে আমরা পড়ছি দূরবীক্ষণ যন্ত্র, লাইক দূরবীন। তোমরা কি দূরবীন দেখেছো কিনা? যে দূরবীন দিয়ে, যেমন ধরো স্টেডিয়ামে আমি খেলা দেখেছিলাম যখন, তখন কিন্তু আমার কাছে একটি দূরবীন ছিল। অনেক দূরে যখন ক্রিকেটাররা ব্যাট করছিল, বল করছিল, আমি কিন্তু দূরবীন দিয়ে তাদেরকে দেখছিলাম, যাতে ওই খেলোয়াড়দেরকে, আমার পছন্দের খেলোয়াড়কে আমি দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কাছে এনে দেখেছি। তো এই বেনিফিটটা আমি নিয়েছি কি দিয়ে? এই বেনিফিটটি আমি নিয়েছি কিন্তু দূরবীক্ষণ যন্ত্র দিয়ে। দূরবীক্ষণ যন্ত্র কিভাবে আমাকে আমার পছন্দের খেলোয়াড়টিকে দেখতে সহযোগিতা করলো, সেই বিষয়টি আমরা আজকে স্পষ্ট হব, এবং এখান থেকে যদি কোনো ম্যাথমেটিক্স সত্যি এসে থাকে পরীক্ষায়, সেগুলো কিভাবে খুব সহজে আমরা করতে পারবো, সেই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু আজকে স্পষ্ট হব। তো চলো এখানে দেখো, দূরবীক্ষণ যন্ত্র বুঝার জন্য আমি তোমাদেরকে আগে বুঝাই, তুমি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কি করতে চাও। তোমাকে আমি প্রশ্ন করব, তুমি কিন্তু উত্তর দিবে। যেমন তুমি লক্ষ্য করো, মনে করো এটা হচ্ছে একটা চাঁদ, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই অনেকে চাঁদ দেখো, এটা হচ্ছে চাঁদ। তো এখন চাঁদ কিন্তু আমরা মাঝে মাঝে যেটা করি, চাঁদকে দেখি, অথবা চাঁদের ভেতরে কিন্তু এরকম একটা বুড়ি বসে থাকে। তো আমরা কিন্তু অনেক সময় এই চাঁদের বুড়িটাকেও দেখতে থাকি। তো আমরা ছোটবেলায় যখন দেখেছি, আমাদের দাদা নানা তারা আমাদেরকে এরকম বলেছে যে চাঁদের মধ্যে বুড়ি থাকে, ওই যে দেখো একটা গাছ, গাছের মধ্যে বুড়ি বসে আছে। তো এক্সাক্ট এরকম বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তুমি কি চাঁদ দেখতে চাও নাকি চাঁদের বুড়ি দেখতে চাও? এটি আমাকে একটু জানাও, যে তুমি একটা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি কি চাঁদ দেখতে চাও নাকি চাঁদের বুড়ি দেখতে চাও? পুরো চাঁদটা দেখতে চাও নাকি চাঁদের বুড়ি দেখতে চাও? কোনটা দেখতে চাও সেটার উপর ডিপেন্ড করে যন্ত্রটা আমাকে সেট করতে হবে, যে এই জন্য তোমরা কোনটা আগে দেখতে চাও আমি সেটাই তোমাদেরকে আগে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে আমাকে উত্তর করলে আমি আসলে স্পষ্ট হব যে তোমরা আসলে কি চাচ্ছ। তোমাদের নিডটা বুঝতে পারলে আমি কিন্তু তোমাদের চাহিদা অনুযায়ী আমি তোমাদেরকে বিষয়টা স্পষ্ট করে বুঝাতে পারবো। হ্যাঁ, আমি বুড়ি বুড়ি বুড়ি, হ্যাঁ অলরেডি আনসার চলে আসছে। শান্ত বলছো যে চাঁদের বুড়ি দেখতে চাই, শিহাবও বলছো বুড়ি দেখতে চাই। তোমরা অনেকে চাঁদ, চাঁদের বুড়ি, চাঁদ, এক একজন বুড়ি দেখবা। হ্যাঁ, এক্সেলেন্ট, ওকে, আচ্ছা ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভেতরে একটা মোটামুটি কি বলে ওটাকে, কনফ্লিক্ট চলে আসছে। কেউ বলছো স্যার চাঁদ দেখবো, কেউ বলছো যে বুড়ি দেখবো। তো যাই হোক, আমি তোমাদেরকে আগে চাঁদের বুড়িটা দেখানোর ব্যবস্থা করি। আমি ওখানেও দেখলাম বুড়ির অপশনটা বেশি চলে আসছে। তো চলো চাঁদের বুড়িটা দেখবো। তার মানে বিষয়টা কি? তার মানে আমি দূরবীক্ষণ যন্ত্রটি দিয়ে পুরো চাঁদটা দেখতে চাই না, আরেকটু ফোকাস করে চাঁদের ভেতরে প্রবেশ করে একটু বুড়িটাকে একটু স্পষ্ট করে দেখতে চাই। তার মানে তোমাকে আরেকটু স্পষ্ট হইতে হবে, ফোকাসিংটা আরেকটু কাছে করতে হবে, তাহলে তুমি চাঁদের বুড়ি দেখতে পারবা। আর পুরো চাঁদটাকে দেখতে পাওয়া, পুরো চাঁদটাকেও তুমি চাইলে কিন্তু দেখতে পারবে, কোনো প্রবলেম নেই। তো এখন চাঁদের বুড়িটাকেই চলো শুরুতে দেখি। তো চাঁদের বুড়িটা যদি দেখো, তাহলে এই ফিগারটার দিকে তোমাকে লক্ষ্য করতে হবে। এই যে একটি ফিগার লক্ষ্য করছো, এখানে কিন্তু দুটা লেন্স আছে। গত ক্লাসে যারা পড়েছো তারা নিশ্চয়ই স্পষ্ট, এই লেন্সটাকে বলে অভিলক্ষ। এই জন্যে এটাকে অভিলক্ষ বলে, কারণ এই লেন্সের সামনে লক্ষ্যবস্তু থাকে। এই লেন্সটার নাম হচ্ছে অভিনেত্র। এই জন্যে এটা অভিনেত্র, কারণ এর পাশেই থাকে নেত্র, মানে চোখ। তার মানে চোখ যেই লেন্সের পাশে সেটার নাম হচ্ছে অভিনেত্র, লক্ষ্যবস্তু যেই লেন্সের পাশে সেটার নাম হচ্ছে অভিলক্ষ। তো যাই হোক, এখন দেখো আমরা এটা একটু পড়তে চাই। তার মানে আমরা বুড়ি দেখতে চাই, এই কথাটার অর্থ হচ্ছে বিম্বটা দেখতে চাই আমরা স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে। তো এখন একটু লক্ষ্য করো, তুমি লক্ষ্য করো যে এখানে তুমি দেখছো একটি লেন্স অভিলক্ষ, অভিলক্ষে অসীম থেকে লক্ষ্যবস্তু আসছে। এই যে লক্ষ্যবস্তুগুলো তুমি দেখছো, এগুলো অসীম থেকে আসছে, কারণ দূরের জিনিস দেখতে চাও। তো তার মানে তুমি অনেকটাই দূরে, প্রায় অসীমের কাছাকাছি বা অসীমে এরকম দূর থেকে তুমি কোনো বস্তুকে স্পষ্ট করে দেখতে চাও, তাই তুমি দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করছো। তো দেখলাম লেন্সের মধ্যে অসীম দূর থেকে কি আসছে, লক্ষ্যবস্তু আসছে। তো লক্ষ্যবস্তু লেন্সে পড়ার সাথে সাথে যেটা হবে, তো দেখো অসীম থেকে যেহেতু লক্ষ্যবস্তু আসছে, এখানে একটি বোঝার জিনিস আছে। অসীম থেকে লক্ষ্যবস্তু আসলে, এবং লক্ষ্যবস্তুগুলো কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে না, লক্ষ্য করছো, এটা হচ্ছে প্রধান অক্ষ। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর যদি কোনো বস্তু এসে পড়ে, তাহলে সেটি প্রধান ফোকাস দিয়ে যায়।
কিন্তু এখানে তো প্রধান অক্ষের সমান্তরালে কোনো লক্ষ্যবস্তু আসে নাই। এই লক্ষ্যবস্তু দুটি লেন্সে আপতিত হওয়ার পরে যখন এরা প্রতিসরিত হবে তখন এরা গিয়ে মিলিত হবে কোথায়? তোমরা কি বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এরা কোথায় মিলিত হবে? এরা ওই ফোকাস তলে মিলিত হবে। এই যে অভিলক্ষ্য দেখতেছো, অভিলক্ষের যে ফোকাস তার তলে গিয়ে এরা মিলিত হবে। আচ্ছা, যাই হোক, এখন লক্ষ্যবস্তু ফোকাস তলে গিয়ে মিলিত হলো। আচ্ছা, এখন একটু চেক করো, আমরা কিন্তু অলরেডি একটা বিম্ব পেয়েছি, কিন্তু এই বিম্বটা আমরা দেখছি না স্পষ্ট। এই জন্য আমাদের আরেকটা লেন্স প্রয়োজন, যেটার নাম হচ্ছে অভিনেত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি জটিল অনুবীক্ষণ যন্ত্রের গত ক্লাসটা বুঝে থাকো, আজকের ক্লাসটা বুঝতে অনেকটা ইজিয়ার হবে, কারণ এই যন্ত্রগুলো কোথায় কিভাবে কি থাকে এটা গত ক্লাসে ডিটেল পড়েছি। আজকে জাস্ট জটিল অনুবীক্ষণ যন্ত্রে যেমন দুইটা লেন্স থাকতো, এখানেও দুইটা লেন্সই আছে, কিন্তু এদের কার্যক্রমে একটু ভিন্নতা আছে, সেটাই দেখাচ্ছি। তাহলে দেখো, এই যে তুমি বিম্বটা দেখছো, এটা কিন্তু আমরা দেখছি না। এই জন্য আমাদের আরেকটা কি দরকার? লেন্স দরকার, যেটার নাম হচ্ছে অভিনেত্র। এখন এই যে তুমি দেখতেছো অভিনেত্র, এখন এই অভিনেত্রের জন্য কিন্তু এটা লক্ষ্যবস্তু, অভিলক্ষের জন্য কিন্তু এটা বিম্ব, অভিনেত্রের জন্য কিন্তু এটা লক্ষ্যবস্তু। তো এই লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি আবার প্রধান অক্ষের সমান্তরালে, দেখছো প্রধান অক্ষের সমান্তরালে যখন লেন্সের উপর পড়লো তখন কোনো সন্দেহ নাই এটা এফির মধ্যে দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে পড়লেই সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। একটু লক্ষ্য করো, যখন লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেল তখন সেটি তার পথ অতিক্রম না করে সোজা যেতে থাকলো। আলটিমেটলি এখানে দেখতেছি আমরা এই দুইটা আলোক রশ্মি যেভাবে যাচ্ছে এরা মনে হচ্ছে না আর মিলিত হবে। এটাকে বলে অপসৃত হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। এই আলোক রশ্মিগুলো আলাদা হয়ে যাচ্ছে বা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। তো এখানে যদি তুমি চোখ রাখো, এখানে তো চোখ রাখতেই হবে, কারণ এই লেন্সের নামই অভিনেত্র, তার মানে এটার পাশেই নেত্র থাকবে, মানে চোখ থাকবে। তো এখান থেকে যখন তুমি দেখতে পারবে, তোমার কাছে মনে হবে চোখ রাখার সাথে সাথে, এই যে চোখ রাখার সাথে সাথে তোমার কাছে মনে হবে এদিক থেকে মনে হয় আলোক রশ্মিগুলো এমন করে আসছে। আসলে কিন্তু তা নয়। তার মানে বিম্বটা হচ্ছে অবাস্তব। তো যেখানে পেছন দিকে আলোক রশ্মিগুলোকে বর্ধিত করলে যেখানে এরা মিলিত হয়, এই জায়গায় আমরা দেখছি একটি বিম্ব পাওয়া যায়। এই বিম্বটা কিন্তু কোনো সন্দেহ নাই এই যে অসীমে যে লক্ষ্যবস্তুটা আছে এর থেকে অনেক ছোট। তো বিম্বটা অনেক ছোট, তারপরেও কিন্তু আমরা স্পষ্ট করে দেখি। বিম্বটা অনেক ছোট, তারপরেও কিন্তু আমরা স্পষ্ট করে দেখি। তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, এই বিষয়টা কিছুক্ষণ পরে পৃথিবীর সবচেয়ে সহজ জিনিসে রূপান্তরিত হবে। তো এই বিম্বটা অনেক ছোট, কিন্তু অসীমের সেই বড় বস্তুটাকে বিম্বটা এত ছোট পাইলাম, তারপরেও আমরা স্পষ্ট করে কিভাবে দেখি? এটা বোঝার জন্য আমাদেরকে একটু বীক্ষণ কোণ সম্পর্কে আইডিয়া নিতে হবে। একটু লক্ষ্য করো, বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ মানে যন্ত্রের নামই হচ্ছে দূরবীক্ষণ। তো বীক্ষণ কোণ, বীক্ষণ যন্ত্রে বীক্ষণ কোণ একটা ব্যাপার। বীক্ষণ কোণ কোণগুলা তুমি দেখো, এই যে আলোক রশ্মিগুলা এই লেন্স থেকে যখন চলে যাচ্ছিল এখানে কিন্তু একটা কোণ হয়েছে, আমি এটাকে নাম দিয়েছি আলফা। এটা একটা বীক্ষণ কোণ। তুমি লক্ষ্য করো, যখন এটি এই বিম্ব থেকে, মানে এই লেন্সের জন্য যে লক্ষ্যবস্তু অথবা এই লেন্সের জন্য যে বিম্ব, সেখান থেকে আলোক রশ্মিগুলো যখন লেন্সের উপর পড়েছিল তখন এখানে একটা কোণ হয়েছে। তুমি লক্ষ্য করো, এই কোণটা আমি ধরছি বিটা। তুমি লক্ষ্য করবা এই আলফা থেকে বিটাটা কিছুটা বড়। বীক্ষণ কোণ নাকি বেশি হলে, বীক্ষণ কোণ নাকি বেশি হলে বস্তুটা স্পষ্ট দেখা যায়। বীক্ষণ কোণ বেশি হলে বস্তু কেমন দেখা যায়? স্পষ্ট দেখা যায়। তো এটা বোঝার জন্য তুমি মনে করো, তুমি যদি একটা কি বলে একটা চোখ আঁকার চেষ্টা করো, ধরো এই যে চোখ। তো এখন তুমি লক্ষ্য করো, এই যে চোখ, এখান থেকে ধরো এতটুকু দূরে একটা বস্তু আছে, ধরো এখানে একটা বস্তু আছে। আমরা বীক্ষণ কোণটা একটু বুঝতে চাই। তো একটু লক্ষ্য করো, তোমার এই চোখ থেকে ওই বস্তু পর্যন্ত কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, কোণ আছে। ওই বস্তু যে তুমি দেখছো এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। ওই বস্তু আর এটা হচ্ছে তোমার চোখ, এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন একই জায়গায় যদি তোমার চোখটা থাকে, তো এখান থেকে ধরো বস্তুটা অনেক দূরে আছে, বস্তুটা অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, যাই হোক বস্তুটা আমি ধরলাম অনেক বড়ই, অনেক বড়ই। তারপরেও যে তুমি স্পষ্ট দেখবা সেটার প্রমাণ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করো, তুমি ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবা যে বীক্ষণ কোণটা কিন্তু এখানে এটার চেয়ে ছোট,
বীক্ষণ কোণ যার বেশি বস্তু তত স্পষ্ট, বীক্ষণ কোণ যার কম বস্তু তত অস্পষ্ট। আমাদের এই ফিগারেও দেখা যাচ্ছে যে আলফার চেয়ে বিটাটা বেশি, বীক্ষণ কোণ বেশি। বীক্ষণ কোণ বেশি হলে বস্তু স্পষ্ট দেখা যাবে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে অসীমের একটা বস্তুর বিম্ব যেটা তুমি পেয়েছো দুইটা লেন্স ব্যবহার করে, ওই বিম্বটা তো অসীমের লক্ষ্যবস্তুর চেয়ে অনেক ছোট, তারপরেও কেন স্পষ্ট দেখতে পাই? তুমি তাকে বলবা যে বীক্ষণ কোণ বেশি হওয়ার কারণে বস্তুটা স্পষ্ট দেখা যাচ্ছে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? আমি জাস্ট তাত্ত্বিকভাবে বলার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে আমি ম্যাথমেটিক্যালি চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখছো বা বুঝতে পারছো কিনা? আমি একটু দেখলেই বুঝতে পারবো। ওকে, আমি দেখছি। হ্যাঁ, তোমরা অনেকেই রেসপন্স করছো, আমি দেখছি। ইয়াস, দূরবর্তী কোনো বস্তু দেখতে চোখে যে কোণ উৎপন্ন হয় তাকে বীক্ষণ কোণ বলে। সেতু, সাদিয়া, হ্যাঁ তোমরা অনেকেই করছো, দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটি হচ্ছে, আমরা এখান থেকে কয়েকটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছি। যে প্রথম প্রশ্ন হচ্ছে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা কি করি? দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দূরের বস্তুকে কাছে নিয়ে এসে দেখি। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কিন্তু দূরের বস্তুকে বড় করে দেখায় না, বড় করে দেখায় সেটা কে? সেটা জটিল অনুবীক্ষণ যন্ত্র একটা বস্তুকে, ছোট বস্তুকে বড় করে দেখায়। তো প্রথম কনফিউশন আমাদের দূর হয়ে গেল। তারপরে এখানে আরেকটা বিষয় বললাম যে লক্ষ্যবস্তুর চেয়ে বিম্বটা অনেক ছোট, তারপরেও কেন স্পষ্ট করে দেখি? এটার উত্তর হচ্ছে বীক্ষণ কোণটা যত বড় হবে বস্তু তত স্পষ্ট হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা কিন্তু দুটো জিনিস দেখতে চাচ্ছিলাম, একটা চাঁদ, চাঁদের বুড়ি। আমরা কিন্তু শুরুতেই বুড়িটাকে দেখতে চাচ্ছিলাম। বুড়িটা দেখার মানে হচ্ছে আমরা বিম্বটা স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে দেখতে চাই। তার মানে আমরা স্পষ্ট দর্শনের নিকট বিন্দু, তোমরা জানো স্পষ্ট দর্শনের নিকট দূরত্ব হচ্ছে -25 সেন্টিমিটার, যেটা নিয়ে গত ক্লাসে আমি কথা বলেছিলাম। তো এখন তো চাঁদের বুড়িটা যদি দেখতে চাও, তোমাকে যন্ত্রটা সেটিংসের বেলায় একটা বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে। কিভাবে? যন্ত্র সেটিংসের সময় তোমাকে অবশ্যই এই অভিলক্ষের জন্য যেটা বিম্ব ছিল সেটাকে অবশ্যই অভিনেত্রীর জন্য যে ফোকাস দূরত্ব আছে তার কিন্তু একটু ওপাশে এই বিম্বটাকে সেট করতে হবে। গত ক্লাসে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের? তো এই অভিনেত্রীর ফোকাস দূরত্বের মাঝে ওপাশে কাকে স্থাপন করতে হবে? অভিলক্ষের জন্য যেটা বিম্ব ছিল তাকে স্থাপন করতে হবে, তবেই তুমি বিম্বটা দেখবা, নাইলে কিন্তু দেখতে পারবা না। তাইলে এখন এখানে কি কি বিষয় আমরা ইন্ডিকেট করেছি সেগুলো একটু দেখি। তোমরা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবা যে এই যে বিম্বটা আমরা পেয়েছি, এই বিম্বটা এটাকে বলে যে অভিনেত্রীর জন্য বিম্ব, সেই জন্য কিন্তু এটা নাম দিয়েছি ভিই। তো এই বিম্বটাকে কেন আমরা এখানে -d বললাম? বিম্বটা যেহেতু অবাস্তব, তার মানে সারা জীবনের জন্য জানবো আমরা এটা হচ্ছে ঋণাত্মক। তো ঋণাত্মক যেহেতু স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বিম্ব দেখতে চাই, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে -25 সেন্টিমিটার। তো এই মাইনাস নিয়ে আমাদের অনেক জায়গায় কনফিউশন হয়, তাই আমরা এই মাইনাসটা শুরুতেই আমরা সূত্রগুলো প্রমাণ করার সময় মাইনাসটা দিয়ে নিলাম। অঙ্কের বেলায় আর কখনো আমাদের মাইনাস নিয়ে প্রবলেম করতে হবে না, শুধু 25 বসায় দিব। সেন্টিমিটারে নিলে 25 বসাবো, আর মিটারে নিলে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে সেই মানটা বসাবো। তো যাই হোক, ডি এর মানটা কত মনে রাখবো আমরা সবাই? -d। তার মানে প্রতিবিম্বের দূরত্বটা হচ্ছে -d। কেন? কারণ বিম্বটা অবাস্তব, তাই মাইনাস হয়েছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে স্পষ্ট করি। এই চিত্রটা তুমি স্পষ্ট হলে তোমার আর এর ভেতরে কোনো সমস্যা থাকবে না। দেখো একটা বিষয়, এই অভিলক্ষ থেকে বিম্বটা যেখানে পেয়েছি এই ডিস্টেন্সটাকে বলে যে অভিলক্ষের বিম্বের দূরত্ব, যেটাকে আমরা ভিও বলি। আচ্ছা, তো এটাকে কিন্তু আবার আমরা এফও বলতে পারি। তার মানে এমসিকিউতে আসতেই পারে যে এই ভিও সমান এফও সম্পর্কে তোমার কাছে জানতে চাইতে পারে কোনোভাবে। তোমার স্পষ্ট করে জানা থাকলো এটা যে অভিলক্ষের যে বিম্বটা আমরা পাই সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি ওই যে ফোকাস তলে হয়, তার মানে এফওতে। এই পয়েন্টটা কিন্তু এফও। কেন ফোকাস তলে হইলো? অসীম থেকে লক্ষ্যবস্তু আসলে ফোকাস তলে বিম্ব পাওয়া যায়। তাহলে ভিও সমান কিন্তু আমরা বলতে পারি এফও। এটা কিন্তু সব জায়গায় না, এখানেই ভিও সমান আমরা বলতে পারি এফও। আচ্ছা, তো এই যে বিম্বটা পাইলাম সেখান থেকে আবার অভিনেত্রীর যে লেন্স সেটার দূরত্ব হচ্ছে ইউই। সেটাও নিশ্চয়ই তোমরা স্পষ্ট হয়ে গেছো, সেটার দূরত্ব কত? ইউই।
তাহলে আমরা জানি লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা শিখেছিলাম ভিও প্লাস ইউই, আমরা গত ক্লাসে শিখেছি। তো লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ভিও প্লাস ইউই হয়, তাহলে ভিও সমান সমান কিন্তু আমরা বলতে পারতেছি কত, এফও। তার মানে এই সমীকরণটাকে আরো সুন্দর করে সাজানো যাবে। ভিও সমান সমান আমরা বলতে পারতেছি এফও, আর ইউই এর ভ্যালুটা আমরা কিন্তু এই সমীকরণ দিয়ে বের করতে পারি। কোন সমীকরণ? 1/ইউই প্লাস 1/ভি সমান সমান হচ্ছে 1/এফই। এখান থেকে কিন্তু আমরা এটা বের করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে মধ্যে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এল ইজিক্যাল টু ভিও প্লাস ইউই। ভিও সমান সমান এফও হলো। কেন এফও হলো? কারণ লক্ষ্যবস্তু অসীম থেকে আসছিল, আর তাই সেটা ফোকাস তলে বিম্ব গঠিত হয়েছে। তার মানে ভিও সমান সমানই আমরা বলতে পারি এফও। তো এখন ইউই সমান কত সেটা আমরা এখান থেকে দেখতে চাই। তারপর এখানে মানগুলো বসালেই আমরা লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাবো। তো এখানে তুমি ভালো করে একটু যদি লক্ষ্য করো যে 1/ইউই সমান সমান 1/এফই মাইনাস, একটু লক্ষ্য করো, 1/এফই মাইনাস 1/ভিই। তাহলে ভিইর ভ্যালু আমরা বলেছি মাইনাস ডি, তার মানে এখানে যদি মাইনাস ডি হয়, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তো আলটিমেটলি কিন্তু আমরা এই 1/ইউইর ভ্যালুটা এখানে বসাতে পারি। তো এটাকে যদি লসাগু করি তাহলে আরেকটু সহজ হয়ে যায়, আমরা সেটা করে ফেলি। ভিই ডি, তো এফই এফই চলে গেলে ডি প্লাস ডি এফই। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি 1/ইউই সমান সমান ডি প্লাস এফই ভাগ এফই ইন্টু ডি। তাহলে ইউইর ভ্যালুটা নিশ্চয়ই উল্টে যাবে। তো ইউইর ভ্যালুটা আমরা এখানে এখন নিঃসন্দেহে বসাই দিতে পারি। ইউইর ভ্যালুটা হচ্ছে এফইডি, উপরে চলে গেল এফইডি, নিচে চলে আসলো ডি প্লাস এফই। তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে নক দাও, আমি আবার বিষয়টা বলবো। তার আগে আমি একবার বলেই ফেলি, আমরা ভিওর ভ্যালুটা জানি এফও। ভিও এফও এই জিনিসটা কোথায়? এই জিনিসটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রে। দূরবীক্ষণ যন্ত্রের কোথায়? স্পষ্ট দর্শনের ফোকাস বিন্দুতে বা নিকট বিন্দুতে যদি আমরা কোনো বিম্ব দেখতে চাই, সেখানে গিয়ে অবশ্যই সেই লেন্সে ভিও সমান এফও হবে। তাই হয়েছে। ইউ এর ভ্যালুটা আমরা চমৎকার করে এখান থেকে বের করে আনলাম। এখানে তো বুঝতেই পারছো এই জায়গায় একটু প্রবলেম মনে হচ্ছে। এই জায়গায় ভি এর ভ্যালুটা মাইনাস ডি, তো ভি এর ভ্যালুটা বসাইছি মাইনাস ডি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, লসাগু করেছি। ইউ এর ভ্যালু দরকার, উল্টে দিয়েছি, এখানে বসিয়েছি। নিশ্চয়ই তোমরা স্পষ্ট হয়ে গেছো। তো আলটিমেটলি যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে স্পষ্ট দর্শনের ফোকাস বিন্দুতে যদি বিম্ব দেখতে চাই, সেক্ষেত্রে লেন্স দ্বয়ের দৈর্ঘ্য কত? এফও প্লাস এফই ডি ভাগ ডি প্লাস এফই। এবার আরেকটা, মানে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস এখন পড়বো আমরা, সেটা হচ্ছে কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধন এটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। কৌণিক বিবর্ধন, আমরা কিন্তু চাঁদের বুড়ি দেখতে চাচ্ছিলাম, এবং সেটা দেখতে গিয়ে আমরা কি কি কাজ করব সেটা কিন্তু এখানে এতক্ষণ তাত্ত্বিকভাবে পড়েছি, এখন আমরা ম্যাথমেটিক্যালি পড়ছি। আচ্ছা, তো লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যে বুড়ি দেখতে গেলে লেন্সটাকে কেমনে সেট করতে হয় সেটার ম্যাথমেটিক্স কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমরা আসছি কৌণিক বিবর্ধন। কৌণিক শব্দটা কেন চলে আসলো? কৌণিক শব্দটা চলে আসার একটা খুব চমৎকার কারণ আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে, কারণ এই বিষয়গুলো সবাই স্পষ্ট করে বুঝুক, আমরা সেটাই চাই। আচ্ছা, কৌণিক বিবর্ধন এটা হচ্ছে, এটাকে এম দ্বারা প্রকাশ করি। তো এম ইজিক্যাল টু, একটু লক্ষ্য করো, এম ইজিক্যাল টু হচ্ছে বিটা ভাগ আলফা। কৌণিক বিবর্ধন কেন হলো? কারণ এখানে তুমি কোণ লক্ষ্য করতেছো। তোমাকে শুরুতেই বলেছি বীক্ষণ কোণের একটা ব্যাপার আছে এখানে। বীক্ষণ কোণ স্পষ্ট যত বড় হবে বিম্ব তত স্পষ্ট করে দেখা যাবে। তো এখন কৌণিক বিবর্ধন এম ইজিক্যাল টু বিটা ভাগ আলফা, এটা কেন হলো? কৌণিক বিবর্ধন সমান সমান আসলে বিষয়টা হচ্ছে এরকম যে বিম্ব দ্বারা সৃষ্ট কোণ, বিম্ব দ্বারা সৃষ্ট কোণ, বিম্ব দ্বারা যে সৃষ্ট কোণ, মানে বিম্ব দ্বারা যে কোণ, বিম্ব দ্বারা যে কোণ, আমি একটু সংক্ষেপে লিখছি। আরেকটা হচ্ছে বস্তু দ্বারা যে কোণ, বস্তু দ্বারা যে কোণ, এদের অনুপাতই হচ্ছে আসলে কৌণিক বিবর্ধন। তো কি লিখলাম? বিম্ব দ্বারা যে কোণ হয়েছে তার মানে সেটা হচ্ছে বিটা। এই যে বিম্বের জন্য যে কোণটা হলো সেটা হচ্ছে বিটা, আর লক্ষ্য বস্তু দ্বারা যে কোণ হয়েছে সেটা হচ্ছে আলফা। তো এই আলফা, এদের অনুপাতই হচ্ছে কৌণিক বিবর্ধন এম। এখন চলো এটাকে একটু আরো গভীরে গিয়ে ক্যালকুলেশন করা যাক। একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা যে এখানে বিটা, বিটাকে লেখা যায় টেন বিটা।
কেন বিটাকে ট্যান বিটা লেখা যায় আর আলফাকে লেখা যায় ট্যান আলফা? তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এই জন্য, কারণ আমাদের জায়গার স্বল্পতা, চিত্র ফিগারগুলো মুছা যাবে না, কারণ ওগুলাই হচ্ছে আমাদের মূল অস্ত্র। ফিগার ভালো করে না বুঝলে তুমি জীবনে এগুলো বুঝতে পারবে না। আমরা এই জিনিসগুলো লিখবো আর মুছবো, কিন্তু সিদ্ধান্তগুলো লিখে রাখবো এরকম করে। আচ্ছা, তাহলে বিটাকে কেন ট্যান বিটা লিখলাম, আলফাকে কেন ট্যান আলফা লিখলাম? আমি তোমাদেরকে প্রশ্ন করলে অবশ্যই আনসার দিতে পারবে, তার আগে আমি সময় নষ্ট না করে আমি নিজেই বলে দেই বিটাকে কেন ট্যান বিটা লিখেছি আর আলফাকে কেন ট্যান আলফা লিখেছি। কারণ বিটা এবং আলফা কোণগুলো খুব ছোট হয়, এটাকে ট্যান বিটা ট্যান আলফা এইভাবে প্রকাশ করা যায়। তো এখন তুমি লক্ষ্য করো, তুমি লক্ষ্য করতেছো ট্যান বিটা, ট্যান বিটা সমান সমান আমরা বলতে পারি ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে। এটা যদি কোণ হয়, সেটা যদি হয় আলফা, তো কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। তো এই বিম্বের দৈর্ঘ্যকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে আমরা বলতে পারি স্মল এল, এটাকে আমরা বলতে পারি স্মল এল। স্মল এল যদি বলি তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। কোণ যার সাথে হয় সেটা হচ্ছে ভূমি, কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব ভাগ ভূমি, তার মানে এল ভাগ ইউই। আমরা জানি এই ভূমিটা হচ্ছে ইউই, তাহলে এখানে বলা যাচ্ছে এল ভাগ ইউই। আর নিচে ট্যান আলফা সমান সমান এরকম বলা যাচ্ছে, একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে সেই ত্রিভুজটা। তো এই ত্রিভুজে একটু ভালো করে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে কোণ যার সাথে হয় সেটা হচ্ছে ভূমি, কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, লম্ব ভাগ ভূমি। আর তোমার ভূমিটা হচ্ছে, কোনো ডাউট নাই, সেটা হচ্ছে এফও। তাহলে এল ভাগ এফও। আলটিমেটলি এল এল তো চলেই যাবে, এখান থেকে যেটা থাকছে সেটা হচ্ছে, এখান থেকে যেটা থাকছে যে এল ভাগ ইউই ইন্টু এফও ভাগ এল। এল এল চলে গেল, ফাইনালি থাকছে এফও ভাগ ইউই। তো এফও ভাগ ইউই যদি থেকে যায়, তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কি, এফও ভাগ ইউই যদি থেকে যায়, কিছুক্ষণ আগে কিন্তু আমরা 1/u এর মান পেয়েছিলাম, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। কিছুক্ষণ আগে আমরা 1/u এর মান পেয়েছিলাম, সেই সেন্স থেকে আমরা এখন লিখতে পারি যে m ইজ ইকাল টু, এফও তো থেকেই যাচ্ছে, 1/u এর মানটা ছিল এটার ঠিক উল্টা। তার মানে d প্লাস এফই নিচে হচ্ছে এফই ইন্টু ডি। তো এটা ঠিক উল্টা ছিল, 1/u এর মানটা আমি সেটাই লিখেছি। তো আলটিমেটলি এটাকে আরো সুন্দর করে লেখা যায়, আরো নানান রকম ভাবে লেখা যায়। তো আলটিমেটলি আমাদের কাছে এটাই জানা থাকলো, প্রবলেম নাই। তুমি যেমন ডি দিয়ে ভাগ করে দিতে পারো, যেমন ডি দিয়ে যদি ভাগ করো, এখানে থাকে এফই। আমার মনে হয় অনেক রকমই করা যাবে, আলটিমেটলি সমীকরণটা এরকমই থাক। তো এটাকে আমি সাজায় এ পাশে লিখতে পারি, এটাকে সাজায় এ পাশে লিখে রাখি, এটাকে সাজায় এ পাশে লিখে রাখি যে m ইজ ইকাল টু বিবর্ধন। আমার মনে হয় এই লেন্সের পাশে লেখাই ভালো, যে m ইজ ইকাল টু হচ্ছে এফও, আর 1/u সমান সমান হচ্ছে d প্লাস এফই, নিচে হচ্ছে এফই ইন্টু ডি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে জিনিসগুলো এতক্ষণ পড়াইলাম, তোমরা কি সেগুলা ভালো করে ক্যাচ করতে পারছো কিনা সেটা একটু আমাকে নক করে জানাও। আমি তোমাদেরকে কি কি জিনিস শিখালাম? আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দুটো জিনিস শিখাইছি। একটা হচ্ছে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আরেকটা হচ্ছে কৌণিক বিবর্ধন। কার ক্ষেত্রে? দূরবীক্ষণ যন্ত্রে যদি স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে কোনো বিম্ব আমরা দেখতে চাই, সেক্ষেত্রে এই দুটো জিনিসই তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে, এবং আমার মনে হয় এরপর থেকে তোমার আর প্রবলেম হবে না। আর এই যন্ত্রটা কেমন করে সেট করতে হয় তোমাদেরকে নিশ্চয়ই এতক্ষণ বলেছি। আর চাঁদের বুড়ি দেখতে গেলে যন্ত্রটা এইভাবে সেট করতে হবে। আচ্ছা, যখন আমরা চাঁদের বুড়ি দেখে ফেলছি, চাঁদের ভেতরে গিয়ে চাঁদের বুড়ি দেখছি, চাঁদটা দেখা তো অনেক ইজিয়ার, মানে অনেক সহজ। তাহলে অনেক সহজ করে আমরা এখন চাঁদটা দেখতে পারবো, তবে যন্ত্রটার একটু পরিবর্তন করতে হবে। তোমরা এতটুকু বুঝেছো কিনা আমাকে জাস্ট একটু নক দিতে হবে যে স্যার আমরা ক্লিয়ার এতটুকু। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এতটুকু পর্যন্ত তোমরা স্পষ্ট করে বুঝেছো কিনা, যে দীপঙ্কর, চাঁদের বুড়ি, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা অনেকেই কমেন্ট করছো, আমি পরবর্তীতে তোমাদের কমেন্টগুলো ভালো করে পড়বো। কি শাহিদা, ক্লিয়ার দেখা যাচ্ছে না? না, ক্লিয়ার দেখা যাচ্ছে, তুমি বের হয়ে আবার প্রবেশ করো। শুনতে পাচ্ছি, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তোমরা রেসপন্স করছো।
ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের কাছ থেকে একটি জিনিস জানতে চাই। তোমরা নিশ্চয়ই সবাই অবগত হয়েছো বা বুঝেছো। তো এখন আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, এতক্ষণ চাঁদের বুড়ি দেখলাম খুব স্পষ্ট করে, আমি ক্লাসের শেষে একদম জিস্ট কি কি শিখেছি। দেখো একটা মজার জিনিস হচ্ছে কি জানো, একটা ক্লাস থেকে তুমি ক্লাসটা পুরোপুরি করলা এটা ফ্যাক্ট না। ক্লাসটা শেষ হওয়ার পরেই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি শিখছো, তুমি স্পষ্ট করে এরকম করে বলতে হবে যে দূরবীক্ষণ যন্ত্র তো দূরের বস্তুকে কাছে এনে দেখায়। তো দূরের বস্তু দুই রকম দূরের বস্তুকে দেখা যায়, যেমন চাঁদকেও দেখা যায়, চাঁদের বুড়িকেও দেখা যায়। চাঁদের বুড়িকে দেখতে গেলে যন্ত্রটা এইভাবে সেট করতে হবে, কিভাবে, এইভাবে। আর যদি চাঁদটাকে দেখতে চাও তাহলে যন্ত্রটাকে কিভাবে সেট করতে হবে সেটা বলছি। এরকম স্পষ্ট করে তোমার সারসংক্ষেপ জিনিসটা বলে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে তুমি যে ক্লাসটা করছো এখানে বেসিকটা তুমি বুঝে ফেলছো। পরবর্তীতে আবার তুমি ক্লাসটা দেখে নিয়ে, রেকর্ডেড ক্লাসটা দেখে নিয়ে তুমি আরো স্পষ্ট হইতে পারবা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে যে কাজটা আমরা করেছি, এখন শুধু এই লেন্সটাকে ধরে একটু এদিকে ওদিকে মুভ করব। এই লেন্সটাকে ধরে অভিনেত্রীর যে লেন্সটা আছে এই লেন্সটাকে একটু মুভ করলে দেখা যাবে যে পুরো চারটা চলে আসছে। তো এই লেন্সটাকে এদিকে ওদিকে মুভ করে অবশ্যই যে কাজটা করতে হবে, এই যে তুমি লক্ষ্য করছো এখানে এই পয়েন্ট ছিল এফই, এই পয়েন্ট ছিল এফও, এই দুইটা পয়েন্ট একসাথে হয়ে গেছে। এই লেন্সটাকে এদিকে ওদিকে করে, মানে এই যে বিম্বটা, এই বিম্বটার মধ্যেই ফেলতে হবে। এই যন্ত্রে ফেলেছিলাম অভিনেত্রের ফোকাস দূরত্বের ও পাশে বিম্বটাকে ফেলেছিলাম। যদি তুমি অসীমে বস্তু দেখতে চাও তাহলে অভিনেত্রের ফোকাস দূরত্বের মাঝে বিম্বটাকে ফেলতে হবে। এক্সাক্ট তাই করেছি, বিম্বটা সেখানেই পড়েছে। তো অসীম থেকে যদি লক্ষ্যবস্তু আসে, অসীম থেকে লক্ষ্যবস্তু আসলে আমাদের কি যেন হয়, লেন্সের মধ্যে যে আলোক রশ্মিগুলো পড়ে ওই আলোক রশ্মিগুলো অবশ্যই কোথা দিয়ে যায়, ওই আলোক রশ্মিগুলো যে কোথায় বিম্ব গঠিত হয় তোমরা বলতে পারবে? ফোকাস তলে। অসীম থেকে লক্ষ্যবস্তু আসলে আলোক রশ্মিগুলো ফোকাস তলে গিয়ে বিম্ব গঠিত হয়। তো ফোকাস তলে বিম্ব গঠিত হয়েছে, এই যে এটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব, এটা হচ্ছে অভিনেত্রের ফোকাস দূরত্ব। তো আলটিমেটলি তুমি নিশ্চয়ই বুঝতেই পারতেছো যে লেন্সের দৈর্ঘ্যটা আমরা জানি ভিও প্লাস ইউই। তো এখানে স্পষ্ট ভিশনটা হচ্ছে লেন্সের দৈর্ঘ্য আমরা ওখানেও বের করেছিলাম ভিও প্লাস ইউই। ভিও সমান এখানে ছিল এফও, কিন্তু এখানে ভিও সমান এফও। আচ্ছা ইউই সমান ওইখানে যে ভ্যালুটা ছিল এখানে ইউই সমান ওই ভ্যালুটাই থাকবে। তো একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা আমি লেন্সের দূরত্বের আগে আমি তোমাকে এখানকার আরেকটা জিনিস আগে স্পষ্ট করে নেই, সেটা হচ্ছে এটার মতো করে বোঝালে তোমার কাছে স্পষ্ট হবে। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, বিম্ব যখন তুমি যদি চারটাকে দেখতে চাও, তার মানে তুমি পুরো চারটাকে দেখতে চাও, তার মানে বিম্বটা অসীমে আছে। এটা কিন্তু তুমি স্পষ্ট করে চাঁদের বুড়িটাকে দেখতে চাইছো, তো স্পষ্ট দর্শন করে দেখতে চাইছো। এখন তুমি পেছনে গিয়ে পুরো চারটাকে দেখতে চাও, সেটা একটু স্পষ্ট অস্পষ্ট হইলেও হোক, কিন্তু তুমি পুরো চারটাকে দেখতে চাও। তো এটাকেই বলে বিম্ব অসীমে দেখা। তো এমত অবস্থায় এখানে গিয়ে যে ঘটনাটা হইল, এমত অবস্থায় এখানে গিয়ে যে ঘটনাটা হইল, তুমি লক্ষ্য করো যে এই যে বিম্বটা আমরা পেয়েছি, এখান থেকে আলোকরশ্মি যখন চলে যায় তখন আলোকরশ্মিগুলো এই দিক দিয়ে যাওয়ার সময় দেখা যায় আলোকরশ্মিগুলো সমান্তরাল। এখানে আলোকরশ্মিগুলো অপসৃত হয়ে যাচ্ছিল, এখানে আলোকরশ্মিগুলো সমান্তরাল। তো পেছন দিকে বর্ধিত করলেও আলোকরশ্মিগুলো সমান্তরাল হয়, তাদের মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে বিম্বটা কোথায়? বিম্ব অসীমে। তো বিম্ব যদি অসীমে হয় তুমি একটু এই ডি এর জায়গায় তুমি বসায় দিবা ইনফিনিটি। তার মানে এখানে ভি সমান যেমন এখানে ছিল মাইনাস ডি, ভি সমান এখানে হবে ইনফিনিটি। তো তুমি ভি এর জায়গায় তুমি তো বসাই দিছো ডি, তো এই ডি এর জায়গায় এখন শুধু বসাবা কি? ইনফিনিটি। তো এখানে ইনফিনিটি বসানোর পরে আলটিমেটলি তোমার যে জিনিসটা চলে আসবে, এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে সাজায় লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এফও ভাগ এফই 1 প্লাস এফই ভাগ ডি। আচ্ছা এফইটাকে নিচে নিয়ে এসে 1 প্লাস এফই ভাগ ডি ভাবে লেখা যায়। তো বিম্বটা যদি কৌণিক বিবর্ধনটা যদি এরকম হয়, ডি সমান যদি জাস্ট ইনফিনিটি বসাই, তাহলে এখানে কৌণিক বিবর্ধনটা হবে এফও ভাগ এফই 1 প্লাস এফই ভাগ ইনফিনিটি। আলটিমেটলি সামথিং বাই ইনফিনিটি সমান হচ্ছে 0। তো 1 প্লাস 0 সমান 1। তো সেক্ষেত্রে
তাহলে বিবর্ধন m ইজ ইকাল টু এফ ভাগ এফই, এটা কখন দেখতে চাও। আর বিবর্ধন m সমান সমান এফ ভাগ এফই 1 প্লাস এফই ভাগ ডি, এটা কখন, যখন তুমি বিম্বটা এই লাইনটা 2-3টা লাইন পরে, 2-1টা লাইন পরে এই লাইনটা চলে আসবে, এফিটাকে এই পাশে নিয়ে ডি দ্বারা ভাগ করলেই দেখবা এরকম চলে আসছে। তো এটা হচ্ছে যখন তুমি বুড়ি দেখতে চাও, এটা হচ্ছে যখন তুমি চাঁদ দেখতে চাও। আর লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে ছিল ভিও প্লাস ইউই, ভিওর মান এফও, আর এখানে ছিল ইউই। আর এখন তুমি দেখতে পারতেছ ভিও সমান হচ্ছে এফও, বিম্ব এতটুকু হচ্ছে এই বিম্বের দূরত্ব পর্যন্ত, এটা ভিও, ভিওর মানটা কিন্তু এফও, এফও প্লাস ইউইর মানটা তোমার কত তুমি জানো, যে অভিনেত্রীর লক্ষ্যবস্তু, অভিনেত্রীর জন্য যেটা বিম্ব সেটাকে বলে, আমরা দেখতেছি এফই, তার মানে লেন্সের। তো আলটিমেটলি আমরা এতক্ষণ পর্যন্ত 4টা জিনিস কিন্তু শিখে ফেলেছি। এই ধরনের যন্ত্রের লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কৌণিক বিবর্ধন, এই ধরনের যন্ত্রের লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং কৌণিক বিবর্ধন। শিক্ষার্থীদের সবচেয়ে প্রবলেমের জায়গাটা কোথায়? সবচেয়ে প্রবলেমের জায়গাটা হচ্ছে শিক্ষকরা সেটা বুঝতে পারে। যেমন এই জিনিসটা আমি স্পষ্ট করে দেখছি, অনেক শিক্ষার্থীর জন্য যেটা হয়, এটা দেখতে গিয়ে একটা সময় মনে হয় না আমি এটা আর বুঝবো না, আমার ব্রেনে ঢুকছে না। কিন্তু যে সকল শিক্ষার্থী এই ক্লাসটা শেষ পর্যন্ত করেছ এবং এই 2টা জিনিস স্পষ্ট করে বুঝেছ, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল ছোট গ বড় ঘ, বহু নির্বাচনী, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে কোনো প্রশ্ন তোমাকে ফেস করতে প্রবলেমে পড়তে হবে না। যেমন ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করি, কোথায়, কোন ধরনের যন্ত্রে আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়? তুমি নিশ্চয়ই বলে দিতে পারবা বিম্ব যখন অসীমে হয়, তখন দূরবীক্ষণ যন্ত্রের বিম্ব যখন অসীমে দেখতে চাই, সেই সকল যন্ত্রের আলোক রশ্মিগুলো সমান্তরাল হয়। যদি প্রশ্ন করা হয় কোন সকল যন্ত্রে আলোক রশ্মিগুলো, কোন ধরনের দূরবীক্ষণ যন্ত্রে আলোক রশ্মিগুলো স্ক্যাটার্ড হয়ে যায় বা অপসৃত হয়ে যায়, তুমি বলতে পারবা সেই ধরনের যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রে, যে যন্ত্রের নাম হচ্ছে স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাসিং। আচ্ছা, তো আলটিমেটলি এখান থেকে 4টা জিনিস চলে আসতে পারে। আমি ফাইনালি আবারও বলছি, একটা হচ্ছে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর একটা হচ্ছে কৌণিক বিবর্ধন। এই ধরনের যন্ত্রের ক্ষেত্রে যদি তুমি বুড়ি দেখতে চাও, যদি তুমি পুরো 4টা দেখতে চাও, বিম্ব অসীমে হবে, তার মানে ভি এর মান হবে ইনফিনিটি। এখানে ভি এর মানটা ছিল -d, ওইখানে ডি এর জায়গায় জাস্ট তুমি বসাই দিবা ইনফিনিটি। তো আলটিমেটলি কিন্তু ক্যালকুলেশন করে m = f ভাগ fe হয়ে আসলো। আর লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্বেরও কিন্তু পার্থক্য আছে। এখানে সূত্রটা হচ্ছে FO প্লাস FE, এখানে সূত্রটা ছিল FO প্লাস FED, D প্লাস FE। তো আলটিমেটলি ফাইনালি যদি আমি তোমাকে বলি 2টা যন্ত্র সেট করতে তুমি কি করবা, তুমি বলবা স্যার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে যন্ত্রটাকে অবশ্যই এই অভিনেত্রীর ফোকাস দূরত্বের মাঝে বিম্বটাকে রাখবো, আর এখানে একদম বিম্বটাকে অভিনেত্রীর ফোকাস দূরত্বেই রাখবো, এখানে দূরত্ব থেকে একটু মাঝে। এই 2টা জিনিস করলে তোমার এই দূরবীক্ষণ যন্ত্রের যে কোনো কিছু কিন্তু স্পষ্ট করে পারা যায়। এখন তোমাকে পরীক্ষায় কি জিজ্ঞেস করতে পারে, একটা ম্যাথও করতে হবে না, তুমি জাস্ট বুঝে ফেলবা যে পরীক্ষায় তোমার কাছে এখান থেকে কি টাইপের ম্যাথ চাইতে পারে। যেমন শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ছোট্ট করে একটি ম্যাথ তোমাদেরকে করতে দিচ্ছি এবং তোমরা আমাকে সেটি কিন্তু এখনই উত্তর করে জানাবে তোমরা কি পারছো কিনা। তো আমি যে ম্যাথটা দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি ম্যাথ দিচ্ছি, এই ধরনের দূরবীক্ষণ যন্ত্র থেকে কি টাইপের ম্যাথ চলে আসে তোমরা 2-1টা ম্যাথ দেখলে বুঝতে পারবা। যেমন ধরো আমি একটি ম্যাথ বলছি যে একটি নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্রীর ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, অভিলক্ষ্য ও অভিনেত্রীর ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তার মানে আমি বলছি যে FO সমান সমান হচ্ছে 0.5 মিটার, আর অভিনেত্রীর ফোকাস দূরত্ব হচ্ছে 0.05 মিটার। আমি এখন তোমার কাছে জানতে চাই, এই 2টো জিনিস দিয়ে দিছে, ওরা তোমার কাছে জানতে চাইছে যে নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য, এই ধরনের যন্ত্রের ক্ষেত্রে এই যন্ত্রের দৈর্ঘ্য কত। সূত্রটা তোমার চোখের সামনে আছে,
এফও প্লাস এফই ডি, ডি প্লাস এফই। তোমরা নিশ্চয়ই জানো, আমাকে তবুও জানাও এই যন্ত্রের দৈর্ঘ্যটা কত। নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যদি এই ফোকাস দূরত্বগুলোর ভ্যালু দেওয়া থাকে, এফওর ভ্যালু 0.5 মিটার, এফির ভ্যালু 0.05 মিটার, আমি দেখতে চাই যে যন্ত্রের দৈর্ঘ্যটা কত, একটু আমাকে জানাও। আমি কনফার্ম যে মোটামুটি 70% স্টুডেন্ট ভুল করবা, যদিও সূত্র তোমার চোখের সামনে, ভ্যালুগুলো তোমার চোখের সামনে। যদি তাই না হয় আমাকে তুমি জানাও যে যন্ত্রের দৈর্ঘ্যটা কত। জাস্ট এফ এর মান বসাও, এফ এর মান বসাও, ডি এর মান বসাও, ডি এর মান নিশ্চয়ই তুমি জানো, স্পষ্ট দর্শনের এই মানটা নিশ্চয়ই তুমি জানো, এবং আমাকে উত্তরটা জানাও। আমি দেখতে চাই তোমরা কি আনসারটি করতে পারছো কিনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আনসারটি করতে পারছো কিনা আমাকে শীঘ্রই কিন্তু একটু জানাবে। হ্যাঁ, একজন জানিয়েছে 54.17 সেন্টিমিটার, সে হচ্ছে আয়েশ। জায়েদ ইমরান অমি তাহমিদ জানিয়েছে 54.17 সেন্টিমিটার, 54.17 সেন্টিমিটার। আচ্ছা, ঠিক আছে, 54.17 সেন্টিমিটার। তোমরা অনেকেই উত্তরটি জানাচ্ছ, তো খুব ভালো। 54.17 সেন্টিমিটার, খুবই চমৎকার। তোমরা যন্ত্রের দৈর্ঘ্য বের করতে পারছো। বিবর্ধনও নিশ্চয়ই তোমাদেরকে বের করতে বললে তোমরা পারবা। এখন এখান থেকে ভুল হওয়ার একটা জায়গা আমি তোমাদেরকে বলি, ক্যালকুলেশনে ভুল হওয়ার জায়গাটা কোথায়। যেমন এখানে তুমি মিটারে ভ্যালুটা বসাইছো, এখানে তুমি মিটারে ভ্যালুটা বসাইছো, ডি এর ভ্যালুটাও নিশ্চয়ই মিটারে বসাইতে হবে। এটা হচ্ছে ভুল হওয়ার একটা জায়গা। যেমন 25 সেন্টিমিটার, কিন্তু না, তোমাকে বসাইতে হবে 0.25 মিটার। তারপর মিটারের রেজাল্ট আসলে তুমি সেন্টিমিটারে কনভার্ট করে 54.17 সেন্টিমিটার বলতে পারো। আরেকভাবে করতে পারো, তুমি যদি ডি এর মানটা 25 সেন্টিমিটার বসাও, এফ ও এফ এর ভ্যালুগুলা এগুলাকে তুমি নিয়ে যাবা কোথায়, সেন্টিমিটারে। এটা 50 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে 50 আর 5 যদি বসাও তুমি এখানে বসাইতে পারবা 25। 0.5 0.05 বসাইলে এখানে বসাবা 0.25, আনসারটা চলে আসবে 54.17। ছোট ছোট জিনিসগুলা মনে হচ্ছে এগুলা কি আর ভুল হয়? এগুলাই ভুল হয়, কঠিন জিনিস পরীক্ষায় ভুল হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অনেকটুকু সময় চলে গিয়েছে। আমি আমার কাছে খুব ভালো লাগবে এবং সাকসেসটা তখনই মনে হবে আমার কাছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো ক্লাসটা থেকে আজকের যে লেসন, হ্যাঁ তোমরা অনেকে আনসার করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের লেসনটা খুব ভালো করে যদি তোমরা স্পষ্ট করে বুঝতে পারো তাহলে আমার কাছে ভালো লাগবে। আর এই ফিগারগুলো আমি এঁকেছি, তুমি এঁকে তোমার নিজের হাতে কিন্তু আঁকতে হবে, না হলে কিন্তু তুমি স্পষ্ট হবে না কখনোই। ফিগারগুলো পুরো সবসময়ই ছিল, তুমি চাইলে এখনো স্ক্রিনশট দিয়ে নিতে পারো, সকল সূত্রগুলো সহ গোছানো আছে। তুমি কিন্তু একটা কাজ করতে পারো, এই ফিগারগুলো নিজের হাতে এঁকে তুমি এই হোমওয়ার্কটা করে আমাকে দিতে পারো, সাবমিট করতে পারো যে স্যার আমি নিজের হাতে, আমি দেখেছি আমার ক্লাসে প্রায় 150, 160, 70-এর মতো স্টুডেন্ট উপস্থিত থেকে ক্লাসটি করেছ। তোমরা কতজন স্টুডেন্ট এই চিত্রগুলো এঁকে আমাকে দেখাইতে পারো, আমি সেটাই দেখব তোমাদের ডেডিকেশনটা কোন লেভেলের, তোমরা কোথায় আছে তোমাদের ডেডিকেশন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা এবং দোয়া করি তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং বাসায় থাকো, সাবধানে থাকো, দুশ্চিন্তা মুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।